হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের সমাধান। ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, অনেক উপকৃত হবেন। কেননা আজকের আলোচনায় 35টি প্রশ্নের সমাধান থাকছে, যেমন 21টি এমসিকিউ এর পাশাপাশি 14টি এসএকিউ এর যে প্রশ্নগুলি রয়েছে তার খুঁটিনাটি বিষয়গুলি পয়েন্ট টু পয়েন্ট তথ্য পরিবেশন করা হবে। তো 35-35 পাওয়া আমাদের হচ্ছে একমাত্র লক্ষ্য। চলুন দেখে নিই আজকের বিষয় কি রয়েছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ভূগোল বিষয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছেন জিওগ্রাফি পেজ নাম্বার এসি 78 আগে হয়েছে আলোচনা। এখন আমরা আলোচনা করব এসি 110 পেজ। তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এরকমভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তরের সমাধান পাবে এসএকিউগুলো। তো ক্লাসটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, তাহলে খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত জানতে পারবে। কেমন? তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব এসি 110 পেজে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা 110 পেজে এবার চলে আসলাম 110 পেজ। ইংলিশ ভার্সন 108 পেজে রয়েছে, দেখে নাও কি বলা হচ্ছে। প্রথম প্রশ্নে যে জিওগ্রাফি বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। অর্থাৎ বিভিন্ন যে অপশনগুলো 4টি অপশন করে থাকবে, সেগুলোকে বিকল্প অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে। তো একের এক দাগের প্রথম প্রশ্নে চলে আসলাম আমরা। কি বলা হয়েছে? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় মিলিত ফল হলো আহবিকার ক্ষয়ীভবন, নাকি পর্যায়ন, নাকি নগ্নীভবন। তো অবরোহণ ও আরোহণের যে সম্মিলিত রূপ রেখা তা হলো পর্যায়ন। তো সঠিক উত্তর সি। ওকে। 2 নম্বর দাগে বলা হচ্ছে ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? জেটি হ্যাক, নাকি ডব্লিউ প্যাঙ্ক, নাকি এলসি কিং, নাকি ডব্লিউ এম ডেভিস। তো সঠিক উত্তর ডব্লিউ এম ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস। ওকে। তারপর 3 নম্বর দাগে বলা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হলো বৃক্ষরূপী, না কেন্দ্রবিমুখ, নাকি কেন্দ্রবিমুখ, কেন্দ্রাভিমুখ, নাকি জাফরিরূপী। তো সঠিক উত্তর হবে কেন্দ্রবিমুখ। ওকে, বি নাম্বার সঠিক উত্তর। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেন্সি নামে পরিচিত তা হলো সয়াবিন, নাকি ডাব, নাকি কফি বীজ, নাকি সূর্যমুখী। তো ডাব, আমরা জানি ডাব হচ্ছে লিভিং ফার্মেন্সি, যা শ্রীলঙ্কায় পরিচিত। তারপরে একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো সুনামি, নাকি খরা, নাকি ভোপাল গ্যাস বিপর্যয়, নাকি ধস। তো জানি সুনামি, খরা এবং ধস এগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে, কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা 1986 সালে যেটা ঘটেছিল, মনে রাখবে। তারপর 6 নম্বর দাগে বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো সাক্ষরতার হার, নাকি মোট অভ্যন্তরীণ উৎপাদন, নাকি প্রত্যাশিত আয়ুষ্কাল, নাকি ক্রয় ক্ষমতার সমতা। তো মানুষের অর্থনৈতিক উন্নয়নের যে প্রধান সূচক বা ইন্ডেক্স, সেটা কিন্তু হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। তো বি নাম্বার সঠিক উত্তর। তারপর 7 নম্বর দাগে বলা হচ্ছে স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় মিলপা, নাকি ফাঙ্গে, নাকি রোকা, নাকি চেনা। তো স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় কিন্তু রোকা, মনে রাখবে ব্রাজিলে রোকা বলা হয়। তারপর জানলাম যে স্থানান্তর কৃষিকে ব্রাজিলে রোকা বলা হয়, কিন্তু ফাঙ্গে, মিলপা, চেনা কথায় বলা হয়। আমরা জানি ফাঙ্গে বলা হয় কোথায়? দক্ষিণ আমেরিকায় কিন্তু স্থানান্তর কৃষিকে ফাঙ্গে বলা হয়, মনে রাখবে দক্ষিণ আমেরিকায়। যদি এখানে দেয় স্থানান্তর কৃষি দক্ষিণ আমেরিকায় কী নামে পরিচিত, তখন কিন্তু ফাঙ্গে হতো। রোকাটা যেমন হচ্ছে ব্রাজিলে বলা হয়, চেনাটা শ্রীলঙ্কায় বলা হয়। তারপরে যদি আসে যে মায়ানমারে কী বলা হয়, তো টাঙ্গিয়া বলা হয়, ভিয়েতনামে রে বলা হয়, ইন্দোনেশিয়ায় হুমার বলা হয় স্থানান্তর কৃষিকে। তো মিলপা বলা হয়। তো তোমরা অবশ্যই মিলপাটা কোন দেশে স্থানান্তর কৃষিকে বলা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এইরকমই প্রত্যেকটি প্রশ্নের খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো ক্লাসটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। পরের প্রশ্ন রয়েছে 8 নম্বরে বলা হয়েছে স্পেডেশন মৃত্তিকার একটি উদাহরণ হলো পর্জল, নাকি পলিমাটি, নাকি চার্নোজেম, নাকি ল্যাটেরাইট। তো সঠিক উত্তর হবে পর্জল, মনে রাখবে পর্জল হলো সঠিক উত্তর। পর্জল স্পেডেশন মৃত্তিকার একটি উদাহরণ হলো পর্জল। তারপরে 9 নম্বর দাগে বলা হচ্ছে কনজারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন গটম্যান, নাকি পলম্যান, নাকি প্যাট্রিক গেডিস, না হান্টিংটন। তো মনে রাখবে যে কনজারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সেটি কিন্তু প্যাট্রিক গেডিস। তারপরে 10 নম্বর দাগে বলা হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না। প্রশ্ন বুঝবে কিন্তু অনেক সময় এই হয় না আর হয় এটা নিয়ে কিন্তু দ্বন্দ্বে বা ভুলবশত সঠিক উত্তর কিন্তু উল্টাপাল্টা করে চলে আসে তোমরা। তো সেদিকে খেয়াল রাখতে হবে কোন প্রশ্নে না বলছে, কোন প্রশ্নে হ্যাঁ বলছে।
তো সঠিক উত্তর কি? উপত্যকার মধ্যে উপত্যকা নাকি মনাডনক নাকি নিকবিন্দু নাকি নদীমঞ্চ? তো সঠিক উত্তর হবে মনাডনক, মনে রাখবে মনাডনক বি উত্তর সঠিক। তারপরে যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো আয়ন বায়ু নাকি পশ্চিমা বায়ু নাকি সমুদ্র বায়ু নাকি স্থলবায়ু? মনে রাখবে। তো সঠিক উত্তর হবে আয়ন বায়ু, মনে রাখবে আয়ন বায়ু, এ নাম্বার সঠিক উত্তর। তারপর 12 নম্বর থেকে বলা হচ্ছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের যে সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে ব্লু ডাটা বুক নাকি গ্রিন ডাটা বুক নাকি রেড ডাটা বুক নাকি কোনোটি নয়? এখানে সঠিক উত্তর সি, রেড ডাটা বুক। 13 নম্বর দাগে বলা হচ্ছে মরুক্ষয় চক্রে ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ নাকি ভৌমজলস্তর নাকি পেডিমেন্ট নাকি ইনসিলভার্স? মনে রাখবে নদী মরু অঞ্চল যেটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। তারপর 14 নম্বর দাগে বলা হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো ডেসিবল নাকি বাইট নাকি ডপসন নাকি কিলোমিটার? তো সঠিক উত্তর হবে ডপসন, মনে রাখবে। ওজোন স্তর, ওজোনকে পৃথিবীর সৌরপর্দা বা ছাতা বলা হয় যেটা ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। ওজোন গ্যাসের ঘনত্ব মনে রাখবে যে ওজোন ডপসন এককে মাপা হয়। ওজোন স্তর, ওজোন গহ্বর, ওজোন স্তরের গুরুত্ব এগুলো অবশ্যই তোমরা পড়ে রাখবে। 1 নম্বরে আসার প্রবল চান্স রয়েছে এসকিউ হিসাবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডপসন। তারপর জেট বায়ু প্রবাহ বা জেট স্ট্রিম দেখা যায় ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে নাকি ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে নাকি ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে নাকি স্ট্রাটোপোজ? তো সঠিক উত্তর হবে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে, কারণ জেট বায়ু কত 7.5 থেকে 7.5 কিলোমিটার থেকে 14 কিলোমিটারের মধ্যে কিন্তু জেট বায়ু ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। 7.5 থেকে 14 কিলোমিটারের মধ্যে জেট বায়ু ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, মনে রাখবে। এই যে 6টা স্তর ট্রোপোস্ফিয়ার, অ্যাস্ট্রোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, এই 6টি স্তর যে রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে ভাগ, তার মধ্যে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 0 থেকে 18 কিলোমিটার প্রায়, সেখানে কিন্তু 7.5 থেকে 14 কিলোমিটারের মধ্যে জেট বায়ু পরিলক্ষিত হয়, যার ঘন্টায় 350 থেকে 450 কিমি বেগে প্রবাহিত হয়। তারপরে আমরা 16 নম্বর দাগের প্রশ্নে চলে যাব। ন্যূনতম ব্যয়তত্ত্বের সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয় আইসোটিম নাকি আইসোটোপেন নাকি সমষ্ণ রেখা না সমচাপ রেখা? তো সঠিক উত্তর হবে আইসোটিম, মনে রাখবে আইসোটিম। তারপর 17 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের নাইগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত তা হলো ঝাড়খণ্ড নাকি পশ্চিমবঙ্গ নাকি কর্ণাটক নাকি ছত্তিশগড়? তো নাইগ্রা জলপ্রপাত অবস্থিত ছত্তিশগড় রাজ্যে, মনে রাখবে। তারপর বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। বায়োডাইভার্সিটির বাংলা হচ্ছে কি? জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য কথাটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন তার নাম কিন্তু ওয়াল্টার রোজেন, মনে রাখবে ওয়াল্টার রোজেন। হ্যাকেল ফারম্যান, মনে রাখবে হ্যাকেল বাস্তুতন্ত্র আর ট্রান্সলে ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন, সে দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো রয়েছে। তারপরে নেক্সট প্রশ্নে বলা হচ্ছে সর্বনিম্ন প্রশাসনিক একক হলো মৌজা নাকি পঞ্চায়েত না পঞ্চায়েত সমিতি নাকি কোনোটাই নেই? তো মনে রাখবে যে সর্বনিম্ন যে প্রশাসনিক একক তার নাম কিন্তু মৌজা, মনে রাখবে। তারপর ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? তো মনে রাখবে ভারত কিন্তু দ্বিতীয় আর তৃতীয় যে রয়েছে পর্যায়ে তার মধ্যবর্তী অবস্থানে। তোমাদের বইয়ে কিন্তু সঠিক উত্তর নেয় তৃতীয়, তো সঠিক উত্তর করবে তৃতীয় স্থানে রয়েছে বা পর্যায়ে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যে মধ্যবর্তী অংশ সেখানে কিন্তু ভারত অবস্থিত, কিন্তু তোমাদের বইয়ে তৃতীয়টাই বা বোর্ড যে সঠিক উত্তর নেবে তৃতীয়। তো মনে রাখবে এটা প্রশ্ন, ক্রিটিক্যাল একটা প্রশ্ন, তো সঠিক উত্তর তোমরা তৃতীয় দেবে। তারপরে নেক্সট প্রশ্নে বলা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী নাকি নীল পোশাকের কর্মী নাকি গোলাপি পোশাকের কর্মী নাকি সোনালী পোশাকের? তো মনে রাখবে সোনালী পোশাকের কর্মী বলা হয় যারা জজ, আদালত, বিচারক, তাদেরকে সোনালী পোশাক বলা হয়। গোলাপি যারা শিক্ষক, সাদা যেরকম সাদা রঙের কৃষক বা কর্মী বলা হয় শিক্ষক মহাশয় বা টিচার্সদের। নীল কর্মী যারা শিল্পে কাজ করে। আর লাল পোশাকের কর্মী বলা হয়, তো লাল পোশাকের যে কর্মী সেটা কিন্তু হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। তো সঠিক উত্তর লাল পোশাকের কর্মী, মনে রাখবে। তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর ভিত্তিক একদম পয়েন্ট টু পয়েন্ট জানবো, তো অবশ্যই দেখতে থাকো ক্লাসটি। তো এই প্রশ্নগুলো যে রয়েছে সংক্ষিপ্ত, সেগুলো তোমাদের জন্য কষ্ট করতে না হয় সেজন্য আমি আগে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো 2-এর 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উৎসেচের জল বলতে কী বোঝায়? তো তোমাদের উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়া হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। তোমরা অবশ্যই ক্লাসটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফারুক স্টাডি চ্যানেলে তোমাদের জন্য কষ্ট করে বানানো এই নোটগুলো আবার লিখা, যদিও লিখতে সময় লাগেনি তবুও তোমাদের সুবিধার্থে এই নোটগুলো আমি লিখে
তোমাদের সামনে তুলে ধরছি। সেজন্য ক্লাসটিকে অবশ্যই বেশি বেশি করে বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখো কী বলা হয়েছে, উচ্ছেন্দ জল বলতে কী বোঝো? তো উত্তরটি দেখে নাও সুন্দর করে। কী বলা হয়েছে যে উৎ অর্থে উত্থান, মনে রাখবে, উৎ অর্থে উত্থান, ছন্দ অর্থে ক্ষরণ, অর্থাৎ যে জল অগ্নুৎপাতের সময় ম্যাগমার মধ্যে শোয়ানো খনিজ পদার্থসমূহ নোংরা জল বের করে দেয় বা বের করে লাভার সঙ্গে মিশ্রণ ঘটায় তাকে কিন্তু উৎসেন্দ জল বলা হয়। আর উৎসেন্দ জলের আরেকটি নাম আছে যাকে ম্যাগমা জলও বলা হয়। তো এরকমভাবে তোমাদেরকে লিখতে হবে 1 নাম্বার পাওয়ার জন্য। বলা হচ্ছে অথবা দিয়ে প্রশ্নে সোলাম কি? সোলাম বলা হয় মাটির এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। মাটির এ ও বি স্তরকে সোলাম বলা হয়। তো কি লেখা আছে অথবা দিয়ে দেখো, সোলাম মাটির এ ও বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। ওকে, এবার 2 নম্বর দাগে বলা হয়েছে কাকে 10 সহস্র ধ্রুব উপত্যকা বলা হয়? কাকে 10 সহস্র ধ্রুব উপত্যকা বলা হয়? তো দেখে নাও কি বলা হয়েছে যে কাটমাই ন্যাশনাল পার্ককে এক কথায় 10 সহস্র ধ্রুব বলা হয়। ওকে, যে কাটমাই ন্যাশনাল পার্ক আছে তাকে কিন্তু 10 সহস্র ধ্রুব বলা হয়। পরের প্রশ্ন দেখে নিব। বলা হয়েছে যে অথবা দিয়ে ফেস কাকে বলে? ফেস, মনে রাখবে ফেস এটা সমুদ্র থেকে দেওয়া। তো দেখে নাও ফেস কীভাবে লিখবে। ফেস পয়েন্ট করে লিখবে কোনো সমুদ্র তরঙ্গ যে স্থান থেকে শুরু হয় এবং তটরেখা যে স্থানে শেষ হয় সেই দুটি স্থানের মধ্যে দূরত্ব হলে তাকে ফেস বলা হয়। অর্থাৎ সমুদ্রের শুরু এবং শেষ প্রান্তের যে মধ্যবর্তী স্থান তাকে কিন্তু ফেস বলে উল্লেখ করা হয়। ওকে, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৃত্তিকার ক্যাটেনা বলতে কী বোঝো? দেখো কিভাবে লিখতে হবে। মৃত্তিকার ক্যাটেনা পয়েন্ট করবে, লিখবে মৃত্তিকার ক্যাটেনা বলতে একই প্রকার আদিশিলা এবং জলবায়ু থাকা সত্ত্বেও কোনো অঞ্চলের বিভিন্ন অংশে ভূমির বন্ধুরতা, উচ্চতা ও ঢাল প্রভৃতি প্রকৃতির যে প্রাকৃতিক অবস্থার জন্য বিভিন্ন প্রকৃতির মাটি সৃষ্টি হয়। একই অঞ্চলে বিভিন্ন মাটির এই যে পারস্পরিক সম্পর্ক তাকে মৃত্তিকার ক্যাটেনা বলা হয়। আর যদি এক কথায় দিয়ে যায় যে মৃত্তিকার ক্যাটেনা কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন, তো সেক্ষেত্রে মাটি বিজ্ঞানী মিলনে কিন্তু মৃত্তিকার ক্যাটেনা কথাটির প্রবক্তা বা ব্যবহার করেছিলেন সর্বপ্রথম, মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে যে 4 নম্বর দাগে অনুগামী নদীর সংজ্ঞা দাও, অর্থাৎ অনুগামী নদী কাকে বলে? দেখে নাও কিভাবে লিখবে। প্রাথমিক অবস্থায় লিখবে অনুগামী নদী পয়েন্ট করে ভূমির প্রাথমিক বা প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে এক কথায় অনুগামী নদী বলা হয়। ভারতের অনুগামী নদীর উদাহরণ হিসেবে তোমরা লিখবে যে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী ও মহানদী হলো ভারতের অনুগামী নদী। ওকে, এবার পরের প্রশ্ন অথবা দিয়ে দিয়েছে নদীর পুনর্জীবন লাভের সংজ্ঞা দাও, অর্থাৎ নদীর পুনর্জীবন লাভ কাকে বলে? দেখে নাও কিভাবে লিখবে। নদীর পুনর্জীবন লাভ পয়েন্ট করবে 4 অথবা দিয়ে লিখবে যে প্রক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটে নতুবা ভূপৃষ্ঠের উত্থান ঘটে তখন নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়। নদীর এই পতন ও উত্থান ঘটার অবস্থাকে নদীর পুনর্জীবন লাভ বলা হয়। এক কথায় লিখে দিবে। তোমাদের 1 নম্বরের জন্য লিখতে হবে, যদি এটা 2 নম্বরের জন্য লিখতে হতো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ হিসাবে দিতে হতো। তো সংজ্ঞাটা লিখে দিলেই তোমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাবে। এবার পরের 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মনেক্স কি? মনেক্স কীভাবে লিখবে দেখে নাও। মনেক্স পয়েন্ট করবে, মনেক্সের অর্থ বা মিনিং হলো মনসুন এক্সপেরিমেন্ট। ওকে, মনসুন এক্সপেরিমেন্ট। মনেক্স বলতে ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর উৎপত্তি, গঠন ও কার্যপ্রণালী এবং গতির যে বিষয়মূলক গবেষণা কর্মসূচি গঠিত হয় তার নাম মনেক্স বা মনসুন এক্সপেরিমেন্ট। ওকে, আরেকটু যদি তোমরা জানার জন্য আমি একটু লিখে দিয়েছি, দেখে নাও কি বলা হয়েছে। অর্থাৎ মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা ও তার প্রভাব সম্পর্কে অধ্যয়ন করাকে মনেক্স বলা হয়। মনেক্সের যে গবেষণা চলেছিল তা কিন্তু 1 তারিখ 12 মাস 1978 সালে শুরু হয় এবং 1/12/1979 সালে কিন্তু এটা নিয়ে চর্চা সবথেকে বেশি হয়। তো এরকম দেশ কিন্তু মনেক্সের উপর নির্ভরশীল হিসাবে কাজ করেছিল USA, রাশিয়া, ফ্রান্স এবং ভারত অর্থাৎ ইন্ডিয়া। তো এরকমভাবে তোমরা মনেক্স লিখবে, মনেক্সের অর্থ দিয়ে সংজ্ঞাটি লিখে দিলে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। ওকে, এবার পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্নে অথবা দিয়ে বলা হয়েছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? তো ঘূর্ণবাতের চক্ষু পয়েন্ট করে কি লিখবে দেখে নাও। লিখবে ঘূর্ণবাতের চক্ষু যে জলবায়ুবিদ্যায় শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে একে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলকে এক কথায়, ক্রান্তীয় যে ঘূর্ণিঝড় তাকে এক কথায় বলা হয় কি?
ঘূর্ণবাতের চক্ষু, অর্থাৎ ঘূর্ণবাতের চক্ষু এরকম ঘুরতে 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 এই জায়গায় এসে ঝড় হবে। এই অবস্থাটাকে বলা হয় কি ঘূর্ণবাতের চক্ষু। আর ঘূর্ণবাতের যে ব্যাস হয়, ব্যাসটা মনে রাখবে 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হয়। মনে রাখবে এটাও কিন্তু আসতে পারে যে ঘূর্ণবাতের ব্যাস কত। ঘূর্ণবাতের চক্ষুর যে ব্যাস হয় এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পর তার ব্যাসটা কিন্তু 10 থেকে 20 কিলোমিটার একটা সাগর বা মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এরকম ঘুরতে 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 অবস্থার একটা সৃষ্টি হয়। তারপর 6 নম্বর দাগে বলা হয়েছে লিথোফাইট উদ্ভিদ কি। লিথোফাইট উদ্ভিদ মনে রাখবে, উদ্ভিদ থেকে প্রশ্ন আসবে। তোমাদের কী ধরনের কথা থেকে প্রশ্ন আসতে পারে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে জানানো হচ্ছে। ক্লাসটি অবশ্যই ধৈর্য করে দেখো এবং লাইক ও কমেন্ট দিয়ে অবশ্যই আপনারা আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। দেখুন, লিথোফাইট পয়েন্ট করে লিখবে যে সমস্ত উদ্ভিদ শিলার উপরিভাগে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো শিলা বা পাথরের উপরিভাগে কোনো সমুদ্র বা জলাশয় রয়েছে, সেখানে ছোট্ট একটা ক্ষুদ্র ফাটল রয়েছে, সেখানে কিন্তু এই লিথোফাইট উদ্ভিদগুলো জন্মায়। মনে রাখবে যে একটা পাথর আছে, এরকম পাথর, এই যে পাথরের একটা খাঁজ আছে ক্ষুদ্র অংশ, সে জায়গায় লিথোফাইট উদ্ভিদগুলো জন্মায়। তো কী লিখবে, যে সমস্ত উদ্ভিদ শিলার উপরিভাগে জন্মগ্রহণ করে, মৃত উদ্ভিদ ও ক্ষয়প্রাপ্ত পর্যায় থেকে পুষ্টি যোগায়, অর্থাৎ খাবার যোগায়। কিভাবে ওই উদ্ভিদটা বেঁচে থাকে লিথোফাইট, যে একটা ধরো এখানে ছোট ছোট পাথরগুলো আছে, বসে বসে সমুদ্র বা মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর ধরো, সেখানে ভিতরে ছোট ছোট পাথরগুলো আছে, এই জায়গায় লিথোফাইট উদ্ভিদটা জন্মালো। সেখানে মৃত যে প্রাণী পচন ঘটে সেগুলো খেয়ে খেয়ে তাদের পুষ্টি জোগাড় করে, এরকমভাবে বেঁচে থাকে। যেমন উদাহরণস্বরূপ তোমরা লিখবে অর্কিডের মধ্যে ফার্ন ও শৈবাল হলো লিথোফাইট ধরনের উদ্ভিদ। মনে রাখবে। এই দেখো, কোনো একটা সংজ্ঞা তোমাকে 3-4 লাইন লিখতে হচ্ছে, কিন্তু কোনো একটা প্রশ্নের আবার দেখো কি বলা হয়েছে যে 7 নম্বর দাগে একটি আলোকপ্রেমী ও একটি আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম লেখো। অর্থাৎ কেউ সূর্যের আলোতে জন্মাতে ভালোবাসে, কেউ আবার সূর্যের আলোকে বিপরীত অবস্থায় চলতে চায়, এরকম একটা উদ্ভিদ, অর্থাৎ আলোক বিদ্বেষী ছায়াপ্রিয় উদ্ভিদ। মনে রাখবে। তো একটি আলোকপ্রেমী উদ্ভিদ তোমরা লিখবে জবা, সূর্যমুখী, নয়নতারা। যারা আলোর উপস্থিতিতে জন্মাতে ভালোবাসে তাদেরকে আলোকপ্রেমী বলা হয়, যারা আলোর বিপরীতে চলে তাদেরকে আলোক বিদ্বেষী বলা হয়। যেমন আলোক বিদ্বেষী লিখবে পান, অর্কিড, মানি প্লান্ট। দেখে নাও এখানে কী লেখা আছে, দেখে নাও একবার কী বলা হয়েছে। আলোকপ্রেমী উদ্ভিদ যে জবা, সূর্যমুখী, নয়নতারা যেন আলোর উপস্থিতিতে জন্মাতে ভালোবাসে, সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় আলোকপ্রেমী উদ্ভিদ। আর আলোক বিদ্বেষী যে সমস্ত আলোর বিপরীতে চলে বা ছায়াপ্রিয় উদ্ভিদ তাদেরকে বলা হয় আলোক বিদ্বেষী উদ্ভিদ। তো আলোক বিদ্বেষী উদ্ভিদের উদাহরণ হলো পান, অর্কিড, মানি প্লান্ট। তোমাদের একটি করে চাইছে যে একটি আলোকপ্রেমী, একটি আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম লেখো। তো সূর্যমুখী ও পান লিখে দিবে। ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গামা বৈচিত্র্য, আলফা বিটা গামা বৈচিত্র্য রয়েছে। এখানে দিয়েছে গামা বৈচিত্র্য কাকে বলে। গামা বৈচিত্র্য কীভাবে লিখবে দেখে নাও। গামা বৈচিত্র্য লিখবে পয়েন্ট করে কোনো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বাসভূমির তারতম্যের জন্য বাস্তুতন্ত্রে থাকা বিভিন্ন প্রজাতির যে সামগ্রিক বৈচিত্র্য, অর্থাৎ সামগ্রিক যে অঞ্চলটা, তাকে বলা হয় গামা বৈচিত্র্য। গামা চিহ্নটা মনে রাখবে। এই গামা কথাটির ব্যবহারক হলেন বা প্রবক্তা হলেন কিন্তু হুইটেকার। আলফা বিটা গামা বৈচিত্র্য এই তিনটারই প্রবক্তা হলেন হুইটেকার। যদি বলে আলফার কে প্রবক্তা, তাহলে হুইটেকার, বিটার হুইটেকার, গামারও হুইটেকার। এক্ষেত্রে তোমাদের গামা বৈচিত্র্য কথাটি একসঙ্গে, গামা বৈচিত্র্য কথাটি কী ব্যবহার করেছিলেন, তাহলে হুইটেকার। এরকমভাবে প্রশ্ন দিতে পারে। উদাহরণস্বরূপ তোমরা লিখবে, উদাহরণ পয়েন্ট করে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে গামা বৈচিত্র্য হতে, ভারতের বেশিরভাগ এলাকাটাই কিন্তু গামা বৈচিত্র্যের মধ্যে পড়ে। মনে রাখবে। তারপর গামা বৈচিত্র্যের মধ্যে অথবা দেখো বাস্তুতান্ত্রিক বাস্তুহারা, এই প্রশ্ন কিন্তু উত্তর তোমরা সঠিকভাবে পাবে না বইয়ে। তো দেখে নাও কীভাবে আজকের এই প্রশ্নটি তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। কি বলা হয়েছে দেখে নাও। বাস্তুতান্ত্রিক বাস্তুহারা পয়েন্ট করে লিখবে তোমরা। কী লিখবে দেখো, যে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলতে সেই সব প্রাণী বা মানুষ যাদের স্থানীয় পরিবেশের হঠাৎ বা দীর্ঘদিনের জন্য পরিবর্তনের কারণে তাদের বাড়ি বা বাসস্থান ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়, ফলে বিঘ্নিত হয় স্বাভাবিক পরিবেশ, সুস্থ জীবনযাপন ও নিরাপদ জীবনযাত্রা। এরকমই একটি কুপ্রভাবজনিত অবস্থাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বাস্তুহারা। কি বললাম আরেকবার শুনে নাও। বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলতে সেই সব প্রাণী বা মানুষ যাদের স্থানীয় পরিবেশের হঠাৎ বা দীর্ঘদিনের জন্য পরিবর্তনের কারণে তাদের বাড়িঘর, বাসস্থান ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়, ফলে বিঘ্নিত হয় তাদের স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক পরিবেশ, সুস্থ জীবনযাপন, নিরাপদ যে জায়গা, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যবস্ত্র, বাসস্থানের প্রয়োজন, সেগুলোকে হারাতে হয়। সেই হারানোর যে এক যন্ত্রণা, সেই যন্ত্রণাকে বলা হয় কিন্তু বাস্তুতান্ত্রিক বাস্তুহারা। মনে রাখবে। উদাহরণ বা কারণ হিসাবে তোমরা লিখবে মরুভূমির বিস্তার। যদি মরুভূমি দিনকে দিন বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষ বাস্তুহারা হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি হঠাৎ বেড়ে যায়, তবে কিন্তু মানুষের বাস্তু হারাতে হয় মানুষকে।
যদি খরা, ধরো দীর্ঘকাল ধরে খরা চলছে, তাহলে মানুষকে কিন্তু ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বন্যা হলেও কিন্তু মানুষ ওই জায়গায় বাসস্থান করতে পারে না। এরকম অবস্থার কারণে কিন্তু মানুষকে বাস্তু হারাতে হয়, মনে রাখবে। এরকমভাবে তোমরা গুছিয়ে লিখবে। তারপর প্রশ্নে বলা হয়েছে হরপাবান কি। হরপাবান তোমরা ক্লাস 10-এ যে বাড়িমণ্ডল চ্যাপ্টার রয়েছে সেখানে তোমরা পড়েছো। হরকাবান, বানডাকা বা হরকা বা হরপা দুটা নামই কিন্তু প্রযোজ্য। তো হরপাবান কিভাবে লিখবে দেখে নাও। হরপাবান পয়েন্ট করে লিখবে যে যখন ভূ প্রাকৃতিক শক্তির দ্বারা প্লাবনভূমি, নদী, শুষ্ক হ্রদ বা অবনমিত ভূমির দ্বারা নিম্ন অঞ্চলে আকস্মিক ঝড়ঝঞ্ঝা ঘটে, তখন তাকে হরপাবান বা হরকাবান বলা হয়, মনে রাখবে। কি বললাম, যে যখন প্রাকৃতিক পরিবেশের উপরে প্লাবনভূমি, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো প্লাবনভূমি। তো প্লাবনভূমি যদি বর্ষাকালে বন্যার ফলে জল প্লাবিত না হতে পেরে যখন উপচে পড়ে যায়, তখন তাকে প্লাবনভূমি বলে। তো এইগুলো যে এক একটা ভূমিরূপ রয়েছে, সেগুলোর দ্বারা কিন্তু জমিটা কী হবে, আকস্মিকভাবে ঝড়ঝঞ্ঝার দ্বারা মানে নড়বড় হয়ে যাবে। তো এই নড়বড়ে অবস্থাটাকে হরপাবান বলা হয়, মনে রাখবে। তো এরকমভাবে তোমাদের লিখতে হবে, ওকে, হরপাবানটা। তারপর বলা হয়েছে 10 নম্বর প্রশ্নে মিশ্র কৃষি বলতে কি বোঝায়। খুব সহজ প্রশ্ন, দেখো কিভাবে লিখবে। মিশ্র কৃষি পয়েন্ট করে লিখবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ফসলের চাষের সাথে সাথে পশুপালনও করা হয়, তাকে এক কথায় মিশ্র কৃষি বলে। ভারতের এশিয়া জুড়ে, অর্থাৎ এশিয়া মহাদেশ জুড়ে কিন্তু মিশ্র কৃষি হয়ে থাকে, যেমন ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, রাশিয়া ও কানাডা। অথবা হিসেবে যে প্রশ্ন দিয়েছে তা হলো পোনাম কালচার কাকে বলে। পোনাম কালচার, দেখো ফলের চাষ কিভাবে লিখবে। তোমাদের এখানে যে ফলের চাষ, এক কথায় লিখবে ফলের চাষকে পোনাম কালচার বলা হয়, ওকে। এইটুকু লিখে দিলে 1 নম্বর পেয়ে যাবে। তারপর বলা হয়েছে 11 নম্বর দেখে শ্বেত বিপ্লবের জনককে। তো শ্বেত বিপ্লবের জনক মনে রাখবে ভার্কিস কুরিয়েন। শ্বেত বিপ্লব বা দোহ শিল্প, মনে রাখবে। দোহ বিপ্লব বা শ্বেত বিপ্লব একটাই। তো শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্কিন্স কুরিয়েন, মনে রাখবে, ভার্কিন্স কুরিয়েন। তারপর প্রশ্নে বলা হয়েছে যে সবুজ গ্রাম কি। দেখো সবুজ গ্রাম কিভাবে লিখবে, এটা একটা বনজাতের ব্যাপার। কি বলা যায়, শ্বেত বিপ্লবের জন্য ভার্গিস কুরিয়েন, মনে রাখবে। তো কীভাবে সবুজ গ্রাম হিসেবে প্রমাণ করে লিখবে, যখন বনভূমির মধ্যে কোনো ফাঁকা স্থানে বা জায়গায় গড়ে উঠে ক্ষুদ্রাকার গ্রাম, তখন সেই গ্রামকে সবুজ গ্রাম বলা হয়, মনে রাখবে। এরকমভাবে লিখবে, তো 1 নম্বর পেয়ে যাবে। তারপরে বলা হচ্ছে হীরক চতুর্ভুজ কাকে বলে। হীরক চতুর্ভুজ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যে রেলপথের মাধ্যমে 1999 সালে যুক্ত করা হয়, তাকে কিন্তু হীরক চতুর্ভুজ বলা হয়, মনে রাখবে। কি বললাম, হীরক চতুর্ভুজ যে 1999 সালে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এরকমভাবে যুক্ত করা হয়, তাকে কিন্তু রেলপথের মাধ্যমে যদি যোগ করা হয়, তাকে হীরক চতুর্ভুজ বলা হয়। আর সোনালী চতুর্ভুজ ক্লাস 10-এ তোমরা পড়েছো 6 নম্বর চ্যাপ্টারে। তো মনে রাখবে যে হীরক চতুর্ভুজ হলো রেলপথের সাথে যুক্ত, আর সড়ক পথ হলো সোনালী চতুর্ভুজের সাথে যুক্ত। তো লিখবে 1999 সালে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যে রেলপথের মাধ্যমে যুক্ত করা হয়, তা কিন্তু হীরক চতুর্ভুজ বলা হয়। তারপর 14 নম্বর দাগে আজকে লাস্ট প্রশ্ন এসিকিউর, যে ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কে। ভারতের পরিকল্পনা বলা হয়েছে, অনলি পরিকল্পনা। তো মনে রাখবে দীনদয়াল উপাধ্যায়কে বলা হয় ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক। কি বলা হয়েছে দেখে নাও, যে 1999টা গেল, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা রেল যে হীরক চতুর্ভুজ, ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক হলেন দীনদয়াল উপাধ্যায়। আর যদি বলা হয় যে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার জনক কে, তো সেক্ষেত্রে হবে স্যার এমভি বিশ্বেশ্বরাইয়া, যেটা 1912 সাল থেকে 18 সালের মধ্যে ঘটেছিল, ওকে। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। এবারে দেখে নাও যে 7 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে, 5 সাথে 35, আর তোমাদের 21টা এমসিকিউ, আর হচ্ছে 14টা এসিকিউ। এরকমভাবে 70 নম্বরের পরীক্ষা হবে, আর প্রজেক্ট তোমাদের 10 রয়েছে। তো এখানে এক ঝলকে এগুলো একবার দেখে নাও। কী বলে যে কাষ্ঠ অঞ্চলের সঞ্চিত ভূমিরূপগুলির সচিত্র ব্যাখ্যা দাও। এর আগে তোমাদের শুরুতেই, অর্থাৎ 10 মাস আগেই তোমাদের কিন্তু এই প্রশ্নটি আমি উত্তর সহকারে চ্যানেলে দেওয়া রয়েছে। অবশ্যই না দেখলে ভিডিও ক্লাসটি দেখে নেবে, সেখানেও কিন্তু এই সাজেশনগুলো দেওয়া হয়েছিল। এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছিল, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র ইম্পর্টেন্ট দেওয়া হয়েছিল, এটা পড়বে, খুব আসার প্রবল চান্স রয়েছে। এল নিনো পড়ে নেবে, এগুলো পড়া আছে যদিও ক্লাস 10-এ। তোমাদের স্বাভাবিক উদ্ভিদ একদম ছাড়বে না, পড়তেই হবে। তারপরে তোমাদের সবুজ বিপ্লব ব্যাপারটাও দেখবে, যে সবুজ বিপ্লবের জনককে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, যেরকম আমরা পেলাম শ্বেত বিপ্লবের জনককে। তো ওইরকম মনে রাখবে সবুজ বিপ্লবের জনককে ভারতের এবং পৃথিবীর, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভারতের এবং পৃথিবীর সবুজ বিপ্লবের জনককে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর জনসংখ্যার তত্ত্বে বিতরণ কারণ ও আকর্ষণ কারণ মনে রাখবে।
তারপর ধারণযোগ্য উন্নয়ন অবশ্যই মনে রাখবে, খুব আসার প্রবল চান্স রয়েছে। এই ছিল আজকের আলোচনা। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিত জানাবেন। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে। এবং এই চ্যানেলে তোমরা আজকের এই নোটগুলির পিডিএফ কিন্তু ফারুক স্টাডি টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানেও পেয়ে যাবে, ফারুক স্টাডি ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা দিনকে দিন প্রতিদিন ক্লাস পেয়ে যাচ্ছ। তো পেজটিও ফলো করে রাখবে এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।